জি, আমি যদি বলি যে ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে আমাদের কিছু ডেফিনেটলি কিছু সাকসেস আছে। আমাদের ইমিউনাইজেশন সহ বেশ কিছু ভার্টিক্যাল প্রোগ্রামে আমাদের খুব ভালো সাফল্য আমরা অর্জন করেছি। কিন্তু আমরা যদি বলি সম্মিলিতভাবে যে সাফল্যটা, সেটা আমাদের অনেক পিছিয়ে আছে। আমরা যদি বলি যে কোভিড-19-এর কেন আমরা সাকসেসফুল হলাম বা ইমিউনাইজেশনে কেন আমরা সাকসেসফুল হলাম, দেখেন যে এখানে টেকনোলজিটা এবং এই হিউম্যান এবং টেকনোলজি যে মিক্সারটা, সেটা কিন্তু সিম্পল। দ্যাট মিন ভ্যাকসিন এবং একজন ভ্যাকসিনেটার এবং কিছু কোল্ড চেইন থাকলে কিন্তু এটা সাকসেসফুল হওয়া যায়। কিন্তু আমরা যখন ট্রিটমেন্টের বিষয়টা যাচ্ছে, একটা অপারেশনে যখন যাচ্ছে সাপোজ, তখন কিন্তু অনেক বেশি স্কিল মিক্স এবং ইনপুট মিক্সের বিষয় থাকে। এই জায়গাটাই আমরা পেরে উঠি না আর কি। যেটা আলোচনা হয়েছে যে ডাক্তারকে যে প্লেসমেন্ট, যে কাকে কোথাও প্লেস করতে হবে, সাপোজ একজন অ্যানেস্থেসিওলজির যিনি, তাকে কোথায় প্লেস করতে হবে? তাকে তো প্লেস করতে হবে যেখানে একজন সার্জন আছে, কিন্তু তাকে প্লেস করা হচ্ছে দেখা যাচ্ছে অন্য একটা জায়গায়। এই যে ম্যানেজমেন্ট প্রবলেম, এটা একটা হিউজ প্রবলেম। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের এখন এই বিষয়টাকে ঢেলে সাজাতে হবে যে আসলে আমাদের কি পরিমাণ হিউম্যান রিসোর্স দরকার, কোন ক্যাটাগরিতে যেটা দরকার, যেটা ডক্টর আহাদ কিছুটা বলেছেন যে আমাদের এখন এই মুহূর্তে আমাদের কত ক্যান্সার স্পেশালিস্ট দরকার, আমাদের কত আসলে মেডিকেল ফিজিসিস্ট দরকার, আমাদের কত রেডিওলজিস্ট দরকার। এইরকম যতগুলো বিষয় আছে সেগুলোকে আমাদেরকে একটা ফোরকাস্টিং করে সেই অনুযায়ী আমাদেরকে লোকবল তৈরি করতে হবে এবং পোস্টিংয়ের বিষয় যেটা বলা হয়েছে সেই জায়গাগুলোতে আমাদের হাত দিতে হবে। আমাদের সামনে এখন যে সুযোগ এসেছে, সেই সুযোগটা যদি আমরা কাজে লাগাতে পারতাম তাহলে হয়তো এই জায়গায় আমরা এগিয়ে যেতে পারতাম। আমরা জানি যে আমাদের সংস্কার কমিশন কাজ করছে, তারাও নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ ওখানে দিবেন। সেই সুপারিশগুলো স্বল্প মেয়াদে, মধ্যমেয়াদে এবং দীর্ঘমেয়াদে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে হয়তো এখানে আমাদের সাফল্য আসবে। আমি ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে আবার একটা যেটা বলি যে আমাদের যদি ইন্ডিভিজুয়াল কিছু ডাক্তারদের কথা বলা হয় যে তারা কিন্তু চমৎকার, কিন্তু সেই চমৎকার সার্ভিস তারা দিতে পারে না। কেন দিতে পারে না? কারণ সার্ভিসটা, মেডিকেল কেয়ার কিন্তু একটা সম্মিলিত বিষয়। এটা ইন্ডিভিজুয়াল একজন ডাক্তার কিন্তু সার্ভিস দিতে পারে না। এখানে যেরকম ম্যানেজারের কন্ট্রিবিউশন লাগে, যেরকম সার্জনের লাগে, সেরকম একদম সিকিউরিটি লাগে, ড্রাইভারের লাগে, অ্যাম্বুলেন্সের লাগে, নার্সের লাগে, ওটি বয়ের লাগে। তাহলে এই সম্মিলিত যে প্রসেসটা সেটা কিন্তু আমাদের হয়ে ওঠে না। আমাদের এই জায়গাটাতে কোনো না কোনো জায়গায় আমরা দেখি আমাদের গ্যাপ রয়ে গেছে। এটা কেন গ্যাপ রয়েছে? কারণ হচ্ছে যে আমাদের নীতি নির্ধারণী মহল কখনো আমাদের স্বাস্থ্য সিস্টেমটাকে বোঝার চেষ্টা করে নাই এবং তাদের জ্ঞানও সেই রকম নাই যে তারা স্বাস্থ্য সিস্টেমটাকে বুঝে সেই পলিসিগুলো করবে। ফলে দেখা যায় সেটা হচ্ছে, এটা আমরা বারবার আলোচনা করেছি যে ডিজি অফিস থেকে যখন কোনো পোস্ট ক্রিয়েট করার জন্য বলা হয় 100টা পোস্ট, তখন দেখা যাচ্ছে বিভিন্ন ধাপে ধাপে এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স পর্যন্ত গিয়ে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে সেটা দিয়ে আর কোনো সার্ভিস দেওয়া যায় না। এই জায়গাটাতেই হচ্ছে যে আমাদের বড় প্রবলেম রয়ে গেছে। যদি আমাদের সাকসেস অর্জন করতে হয় তাহলে আমাদের এখানে আসতে হবে। যেহেতু বিদেশমুখিতার কথা বলা হচ্ছে, আমি এখানে দু একটা কথা বলি। আমাদের সামনে এখন যে বড় সুযোগটা এসেছে, যেটা তুষারভাবে বলেছেন, যেটা বা আপনিও বলেছেন, সেটা বিদেশমুখিতা কোনোভাবেই কোনো সমাধান না। ইন্ডিয়াও না, চায়নাও না, থাইল্যান্ডও না, সিঙ্গাপুরও না, মালয়েশিয়াও না। তার মানে আমাদের সমস্যা আমাদেরকে করতে হবে, আমাদেরকে এখানে ইনভেস্টমেন্ট করতে হবে। সেখানে আমরা বিদেশিদেরকে এখানে এসে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের আমরা আবেদন করতে পারি এবং সেই সুযোগটা আমাদের সামনে এসেছে। আমরা জানি যে এই আগামীকাল থেকে 4 দিন ব্যাপী একটা এই যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট শুরু হচ্ছে। এই জায়গায় এনকারেজমেন্টটা করা যেতে পারে যে আপনারা এখানে এসে ইনভেস্টমেন্ট করেন, হসপিটাল সেক্টরে, হেলথ সেক্টরে ইনভেস্টমেন্ট করেন। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে টেকনোলজি ট্রান্সফার হবে, আমাদের ডাক্তারদের ট্রেনিং হবে, আমাদের লোকজন কাজ পাবে এবং আমাদের ফরেন কারেন্সি সেটা হলো দেশে থেকে যাবে। তারা শুধু প্রফিটটা নিয়ে যাবে অন্য ইনভেস্টমেন্ট মতো। সেটা যদি করা যায় তাহলে একটা যুগ সূচনা হবে। এবং চীন বলেছে বাংলাদেশে চিকিৎসা খাতে ইনভেস্টমেন্ট করবে না এবং একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করবে, বিশেষায়িত হাসপাতাল তৈরি করবে। আসলে একটা হসপিটাল দিয়ে তো আর বাংলাদেশের 18 কোটি মানুষের, মানে এভাবে যদি আরো সবাই এগিয়ে আসে, কিংবা এইভাবে যদি সবাই এগিয়ে আসে এবং আমাদের দেখেন যে আমরা কিন্তু মেডিকেল ট্যুরিজমের কথা যেটা বলা হচ্ছে, যে রোগীটা কুড়িগ্রাম থেকে আসে সেই রোগীটা কিন্তু ঢাকায় আসলে কিন্তু সে মেডিকেল ট্যুরিজমটাকে তাকে ফেস করতে হয় এবং তার থাকার ব্যবস্থা থাকে না, তার জন্য হোটেলের ব্যবস্থা থাকতে হয়, তার নিরাপত্তার ব্যবস্থা থাকতে হয়, তার যাতায়াতের ব্যবস্থা থাকতে হয়। এরকম একটা ইকোসিস্টেম যদি আমরা গড়ে তুলতে না পারি তাহলে কিন্তু আমরা এই বাংলাদেশের রোগীদেরটাকে তো ঢাকা এনে বা বড় শহরে এনে ট্রিটমেন্ট দিতে পারবো না। আমরা যে কথাটা আগেও বলেছি সেটা হলো ট্রিটমেন্ট শুধুমাত্র হসপিটাল না, এটা বিনোদনের একটা বিষয়। কেন আমরা ওখানে রিজোর্ট করতে পারলাম কিন্তু পদ্মা নদীর তীরে কেন ভালো হসপিটাল করতে পারলাম না? আমরা সিলেটে কেন ভালো হসপিটাল করতে পারলাম না, যেটা আমাদের চা বাগান এরিয়াতে যেখানে আমাদের বিনোদন হতে পারে, ট্রিটমেন্ট হতে পারে? কেন আমরা কক্সবাজারে আমাদের যে সমস্ত টুরিস্ট হাবগুলো আছে সেখানে হসপিটাল করতে পারলাম না? এবং এগুলো করা যদি যায় তাহলে যেটা হবে যে আমাদের
এবং আমাদের যেটা করতে হবে, বিদেশিরা যখন ইনভেস্টমেন্টে আসবে সব হসপিটাল ঢাকায় না, তাদেরকে এরিয়া ডিমার্কেশন করে দিতে হবে যে তুমি অমুক জায়গায় করো, তুমি অমুক জায়গায় করো, তুমি অমুক জায়গায় করো। সবাই যদি আবার ঢাকায় করে তাহলে হচ্ছে যে আবার ঢাকা আবার বেশি ব্যস্ত হবে এবং কুড়িগ্রামের রুগী, টেকনাফের রুগী কিন্তু ঢাকায় এসে ট্রিটমেন্ট পাবে না, কারণ তার ইকোসিস্টেমটা আমরা দিতে পারবো না, তার নিরাপত্তা দিতে পারবো না, তার হোটেলিং দিতে পারবো না, তার যে সমস্ত অন্যান্য আয়োজন সেটা দিতে পারবো না। তাহলে এই সমস্ত বিবেচনা করে আমরা যদি সামনে এগোই তাহলে নিশ্চয়ই সুদিন আসবে। ধন্যবাদ আপনাকে।